কি একটা জমানায় এসে পড়লাম। হ্যাঁ, এখন নাকি বাইকার কর দেওয়া লাগবে। টেনশনে আছি, কোন দিন জানি বলে যারা মোবাইল ব্যবহার করে, স্মার্টফোন, অ্যান্ড্রয়েড ভার্সন, iOS, যারা এইসব ব্র্যান্ডের মোবাইলগুলো ব্যবহার করে, অ্যান্ড্রয়েড এবং ওই iOS মানে অ্যাপেল আর কি, এগুলো নাকি কোন দিন জানি আবার দাবি করে যে যারা 15,000 টাকার উপরে মোবাইল ব্যবহার করো, দামি মোবাইল, তারাও প্রতি বছর 1,000 করে টাকা দিবা কর। যা অবস্থা দেখতেছি, হুট করে এরকম একটা ঘোষণা দিয়ে দিতে পারে। সবাই সাবধান, দেশের মানুষ সচেতন হন। একটা বাইক, ইন্ডিয়াতে একটা বাইক 1 লাখের ভিতরে ভালো সিসির, অনেক দামি সিসি, বেশি সিসি ওয়ালা বাইক পাওয়া যায় 1-1.5 লাখের ভিতরে। আর আমার সেই বাইকটা বাংলাদেশের মানুষ কিনতে গেলে 2 থেকে 3 লাখ, 2.5 লাখ। বিশেষ করে রয়্যাল এনফিল্ডের কথাই বলি, কারণ এটা তো সম্প্রতি খুব মোস্ট ভাইরাল একটা বাইক বাংলাদেশে। 4 লাখ থেকে 4.5 লাখ টাকা লাগে সেম বাইকটা ইন্ডিয়াতে কিনতে গেলে, কারণ এটা সিসি বেশি। এই বাইকটা বাংলাদেশে কিনতে গেলে 4 লাখ, 4.5 লাখ তো হয় না, এটা তো প্রি বুকিংয়েই চলে যায়, আরও বেশি দিয়েও কিনতে হয়। তারপর আবার কাগজপাতি আছে, এটার রোড পারমিট নিতে হয়, বহুত ঝামেলা। তারপর একটা বাইকার ড্রাইভিং লাইসেন্স করে, গাড়ির কাগজ তৈরি করে, প্রতি বছর বছর রোড পারমিশন। তার মাঝখান দিয়ে সরকার কি করলো, সরকার করছে না কে করছে আল্লাহ মাবুদ ভালো জানে, সিস্টেম করে দিল তেলের দাম বাড়াইয়া। এইখান থেকেই মূলত আমার ক্ষুদ্র ধারণা আর কি, যে বাইকারদের থেকে কর আদায় করার আইডিয়াটা এই তেলের সিন্ডিকেটের মাধ্যমেই মাথার ভিতরে আইসা ভূত চাপছে। কারণ তখন দেখছে যে বাংলাদেশে বাইকের তো অভাব নাই, অনেক মানুষের চাহিদা আছে তেলের প্রতি, তাহলে সরকার এদিক দিয়ে একটা প্রফিট করতে পারবে। আমি মনে করি হ্যাঁ ঠিক আছে, এটা কর আদায় হইলে মনে করেন যেটা সেবামূলক প্রতিষ্ঠান, বিশেষ করে যেমন যেসব বাস মালিক, কার মালিক, কার্গো মালিক আর কি, যেটা দিয়ে আয় হয়, করটা দেয় কোত্থেকে? আয় থেকেই তো কর দেয়। সাধারণ পাবলিক, যেটা পার্সোনাল গাড়ি, একটা বাইক, পার্সোনাল বাইক, একজন ব্যক্তি একটা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, তার যাতায়াতের জন্য বাইকটা সে নিচে তার নিজের ব্যবহারের জন্য। কয়জনই বা পাঠাতে ভাড়া মারে? বেশিরভাগই তো ব্যক্তিগত ব্যবহারের জন্য নেয়। বাইক কোনো বিলাসিতা না। যেটা থেকে আয় হয় সেই সব গাড়ি থেকে আয়কর নিলে সেটা একটা মানা যায়, যে আমি প্রতিদিন তো দৈনিক তো আমি আয় করতেছি, এটা দিয়ে আমার ইনকামের পথ, তো আমি আয়কর দিতে পারি, সেটা স্বাভাবিক। সেই ক্ষেত্রে ওইসব বাইক থেকে ওইসব বাইক না, এটা মূলত হচ্ছে ওইসব গাড়ি থেকে, যানবাহন থেকে আয়কর নিলে এটা মানা যায়। সেটা হলে কেউ কি করবে না, দাবি তুলবে না, প্রশ্ন তুলবে না। আর এখন দেখা যাইতেছে ব্যক্তিগত গাড়ি, বাইক তো ভাই ব্যক্তিগত, ভাই এটা তো ভাই সবাই কি আর এত দামি দামি বাইক কিনে কি এগুলো কি ওই ভাড়া মারার জন্য কিনে? আর যে ব্যক্তি বাইকে ভাড়া মারে সে কয় টাকায় বা ভাড়া মারে? যে করের জন্য যেই মন্ত্রিসভা বা যেটাই বলেন, সরকার থেকে যে একটা নির্ধারিত করা হয়েছে যে কর দিতে হবে প্রতি বছর, তারা একটু জনগণের কাতারে এসে দাঁড়ায় দেখুক, জনগণ, সাধারণ মানুষ কীভাবে জীবনযাপন করতেছে। নুন আনতে পান্তা ফুরানো অবস্থা। আমি তো মনে করি নুন আনতে পান্তা ফুরানো অবস্থা, নুন দিয়ে পান্তা খাওয়া দাওয়া এখন বর্তমানে বিলাসিতার কাতারে পড়ে। সংবিধানে সম্ভবত নুন দিয়ে পান্তা খাওয়া এটা আছে কিনা আমার জানা নাই। সেই ক্ষেত্রে এখানে কিভাবে একটা এগুলো বুঝতে হলে সাধারণ জনগণের কাতারে এসে দাঁড়াতে হবে। আমি কোনো বিরোধিতা করতেছি না, কাউকে দোষারোপও করতেছি না, শুধু এতটুকুই বলবো যে এই যে ডিসিশনটা নিয়েছেন, এটা অ্যাকচুয়ালি আমি মনে করি একটু ভুল। এটা একটু ভালো করে বিশ্লেষণ করলে এটা আরও ভালো হতো। এটা আরও রিসার্চ করার দরকার আছে, যে আমি যে করটা নিতেছি এটা তো আয়কর, এটা তো খালি নাম ধরে খালি কর বললেই হবে না। করটা কোত্থেকে নেয়? আয়, যে প্রতিষ্ঠান থেকে আয় হয়, মানে যে প্রতিষ্ঠান আয় হয়, আয় করে, মানে ব্যবসা প্রতিষ্ঠান,
যেটাই হোক শিল্প কারখানা, করটা হয় মূলত আয়কর হিসাবে এটাকে বলা হয় আয়কর। যে আমি একটা জিনিস ব্যবহার করে প্রফিট করতেছি, আমি সরকারকে এটার খাজনা দিলাম, আমার লাভের থেকে আমি সরকারের কোষাগারে কিছু জমা দিলাম, এটা হচ্ছে কর বা আয়কর, এটাকে এই নামে রাখা হয়। আর ওনারা ধার্য করলো কর। বাইক থেকে কিভাবে একটা সাধারণ মানুষ, আমি সাপোজ আমি একটা বেসরকারি প্রতিষ্ঠানে জব করি, আমার বাসা থেকে প্রতিষ্ঠানটা একটু দূরে, সেক্ষেত্রে আমি কি একটা বাইক ব্যবহার করতেছি আমার যাতায়াতের সুবিধার জন্য। এটা তো আমি চাকরি করতেছি, আমি তো এখানে ব্যবসা করতেছি না, নিজের প্রতিষ্ঠান না, আর আমি বাইক দিয়ে তো ভাড়া মারতেছি না। সব কিছু বিবেচনা করতে হবে। এই যে কোটি কোটি টাকার বাস চলে, ট্রাক চলে, লঞ্চ, জাহাজ, তারপর হচ্ছে বেসরকারি বিমান প্রতিষ্ঠান, কই তাদের ক্ষেত্রে তারা কি প্রতি বছর কর দিতেছে? এই যে সাধারণত লোকাল বাসগুলোর কথা বলি, এগুলোর চেহারা দেখলে মনে হয় যেন সারা জন্ম এগুলা ভাঙার উপরে আসলে ওইখান থেকে টাইনা টুইনা আইনা চালাইতেছে, কোনো ফিটনেস নাই, কিছু নাই। ভাই আপনি ওইদিকে নজর দেন। একটা বাইকার পরিপাটিভাবে বাইক না চালাইলে রোডে তারে ধরে পুলিশে মামলা দিয়ে দেয়। লাইসেন্স, ট্যাক্স টোকেন, রোড পারমিট, গাড়ির লাইসেন্স, নিজের ড্রাইভিং লাইসেন্স, মাথায় হেলমেট, তারপর সেফটি গার্ড, বাইকের মধ্যে হর্ন আছে কিনা, লুকিং গ্লাস আছে কিনা, বাইকের মধ্যে সাইলেন্সার কী ধরনের লাগানো হয়েছে, সব কিছু খুঁটিনাটি ধইরা আপনার বাইকের ফোনতে বাস ভইরা দিয়ে আপনি তার থেকে চালান কেটে লয়ে যান। একটা যে লোকাল বাসগুলো চলে, কয়টা ড্রাইভারের লাইসেন্স আছে, কয়টা গাড়ি ফিটনেস আছে? বছরে যে প্রতি বছরে যেসব মানুষ দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়, গাড়ির ফিটনেস, আরে 2 বছরের কথা বাদেন, এবার রমজানে যে কী হইলো, দৌলতদিয়া ঘাটে যে এক বাস ফুল, একটা বাসের ভিতর যাত্রীবাহী ঈদ যাত্রার বাড়িতে যাইতেছিল যে যাত্রীগুলো, তারা যে সব ডুবে মরল, বাসের মধ্যে আগুন লাগলো, ট্রেন দুর্ঘটনা ঘটলো, এগুলো চোখে পড়ে না? ওইসব জিনিসগুলো নজর না দিয়ে আপনি এইসবের ভিতরে নজর দিতেছেন, দেশটারে তো রসাতলে নিয়ে যাইতেছেন। জানি কথা বলা খারাপ লাগবে, এটাই স্বাভাবিক, সত্য সবসময় তিতা লাগে। নিম পাতা মিষ্টি না, নিম পাতা সবসময় তিতাই হয়। তারপরেও দোয়া করব সবাই যেন সহি বুদ্ধি উদয় হয় প্রত্যেকের মাথায়। আল্লাহ সবাইকে হেফাজত করুক, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক, সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দিক, আমিন।